যে কোনো প্রতিষ্ঠানের কথাই ভাবুন, সুযোগ কিন্তু অনেক, তাই না? কিন্তু আসল সমস্যাটা হলো টাকা আর সময়, দুটোই তো সীমিত। তো এই সীমিত সম্পদ দিয়ে সবচেয়ে সেরা প্রজেক্টটা বেছে নেওয়াই কিন্তু আসল চ্যালেঞ্জ। আর এটাই সাফল্যের মূল মন্ত্র। চলুন আজ আমরা জেনে নিই কিভাবে এই কঠিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা ঠিকঠাকভাবে নেওয়া যায়। আজকের এই আলোচনাটাকে আমরা মূলত 4টা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা দেখব কিছু বেসিক নিয়মকানুন, এরপর সিদ্ধান্ত নেওয়ার জন্য কি কি টুলস আছে তা নিয়ে কথা বলবো। তারপর আসবে আর্থিক বাস্তবতার প্রসঙ্গ, আর একদম শেষে আমরা কথা বলবো কিভাবে পুরো প্রজেক্ট পোর্টফোলিও একসাথে ম্যানেজ করা যায় সেই কৌশল নিয়ে। আচ্ছা, কোনো প্রজেক্ট বেছে নেওয়ার আগে তো ঠিক করতে হবে কিভাবে বাঁচব, তাই না? মানে আমাদের একটা ভালো পদ্ধতি বা মডেল ঠিক করে নিতে হবে সবার আগে। তো একটা ভালো প্রজেক্ট স্ক্রিনিং মডেলের মধ্যে ঠিক কি কি থাকা উচিত? আসলে এখানে 6টা মূল বিষয় মাথায় রাখা খুব জরুরি। এই 6টা জিনিস যদি ঠিক থাকে তাহলেই বাছাই প্রক্রিয়াটা ঠিকঠাক হবে। দেখুন, মডেলটাকে হতে হবে বাস্তবসম্মত, মানে যা প্রতিষ্ঠানের আসল উদ্দেশ্য আর ঝুঁকিগুলোকে ঠিকমতো তুলে ধরবে। এটা ফ্লেক্সিবল হতে হবে, যাতে দরকার পড়লে সহজে বদলানো যায়। আবার ব্যবহারে সহজ হওয়াটাও কিন্তু খুব জরুরি। আর হ্যাঁ, খরচটাও দেখতে হবে। সব মিলিয়ে এই গুণগুলোই বলে দেয় একটা মডেল কতটা কার্যকর। তাহলে চলুন এবার কিছু সিলেকশন মডেল বা টুলস নিয়ে কথা বলা যাক। এগুলোকে অনেকটা সিদ্ধান্ত নেওয়ার যন্ত্র বলা যেতে পারে। প্রত্যেকটার কাজ কিন্তু একটু আলাদা। আমরা একদম সহজটা দিয়ে শুরু করি, কেমন? এই যে চেকলিস্ট মডেল, এটা হলো সবচেয়ে সোজা আর বেসিক একটা পদ্ধতি। ব্যাপারটা অনেকটা দোকানে যাওয়ার আগে আমরা যে ফর্দ বা লিস্ট বানাই, ঠিক সেরকম। কিছু জরুরি বিষয় ঠিক করে নেওয়া হয়, আর তারপর প্রত্যেকটা প্রজেক্টকে সেই লিস্ট অনুযায়ী মাপা হয়। এই মডেলটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটা খুবই সহজ। কিন্তু এটার একটা বড় সমস্যাও আছে। সমস্যাটা হলো এখানে ধরে নেওয়া হয় যে লিস্টে প্রত্যেকটা জিনিস সমান গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে কি তাই হয়? সবকিছুর গুরুত্ব তো আর এক থাকে না, তাই না? যেমন ধরুন, একটা প্রজেক্টের ক্ষেত্রে খরচের চেয়ে নিরাপত্তা অনেক বেশি জরুরি হতে পারে। তখন কি হবে? এই সমস্যার সমাধান করার জন্যই কিন্তু এর চেয়ে একটু উন্নত মডেল আছে। এই মডেলটার নাম হলো স্কোরিং মডেল। এটাকে বলা যেতে পারে চেকলিস্ট মডেলের একটা আপগ্রেডেড ভার্সন। এখানে যেটা করা হয়, প্রত্যেকটা মানদণ্ডকে তার গুরুত্ব অনুযায়ী একটা ওয়েট বা ওজন দেয়া হয়। ফলে তুলনাটা আরও নিখুঁত হয় আর সিদ্ধান্ত নেওয়াটাও সহজ হয়ে যায়। আচ্ছা, যখন সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি জটিল হয়ে যায়, মানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, তখন কি হবে? সেরকম কঠিন পরিস্থিতির জন্য একটা দারুণ মেথড আছে, যেটাকে বলে অ্যানালিটিক্যাল হায়ারার্কি প্রসেস, বা সংক্ষেপে AHP। এটা একটা খুবই গোছানো পদ্ধতি, যা বড় আর জটিল একটা সমস্যাকে ছোট ছোট অংশে ভেঙে ফেলে। AHP মূলত 4টা ধাপে কাজ করে। প্রথমে সব মানদণ্ড দিয়ে একটা স্ট্রাকচার বানানো হয়। এরপর কোনটার গুরুত্ব কতটুকু সেই ওয়েটটা ঠিক করা হয়। তারপর সবগুলোকে একটা সংখ্যা দিয়ে মান দেওয়া হয়। আর একদম শেষে ওই স্কোরগুলো মিলিয়ে সবচেয়ে সেরা প্রজেক্টটা বেছে নেওয়া হয়। ব্যাস, এভাবেই একটা জটিল সিদ্ধান্ত অনেক সহজ হয়ে যায়। এবার একটা বেশ মজার কনসেপ্ট নিয়ে কথা বলা যাক। এটার নাম এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার। দেখুন, যে কোনো প্রজেক্টেই কিন্তু কম বেশি ঝুঁকি থাকে, তাই না? এই মডেলটা যেটা করে সেটা হলো ঝুঁকি আর লাভের মধ্যে একটা সেরা ব্যালেন্স খুঁজে বের করে। মানে সবচেয়ে কম ঝুঁকি নিয়ে কিভাবে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যায়, সেটাই হলো এর মূল কথা। যতই মডেল বা থিওরির কথা বলি না কেন, দিন শেষে টাকাটাই কিন্তু আসল, তাই না? যে কোনো প্রজেক্টের কিছু আর্থিক বাস্তবতা থাকে, যা কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না। চলুন এবার সেই দিকটা একটু দেখে নেওয়া যাক। অর্থনীতির একটা খুব বেসিক কিন্তু গুরুত্বপূর্ণ ধারণা হলো টাইম ভ্যালু অফ মানি। মানে সময়ের সাথে সাথে টাকার মূল্য বদলে যায়। খুব সহজ করে বললে, আজকের 100 টাকা আর 1 বছর পরের 100 টাকার মূল্য কিন্তু এক না। আজকের 100 টাকার দাম বেশি। তাই যখন কোনো প্রজেক্টে টাকা ঢালা হয়, তখন ভবিষ্যতের আয়কে আজকের হিসাবে এনে দেখতে হয় যে আদৌ লাভ হচ্ছে কিনা। স্ক্রিনে যে কথাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম। মানে দিন শেষে একটা প্রজেক্ট কতটা ভালো, তার সবচেয়ে বড় মাপকাঠি হলো ওটা কত টাকা ফেরত দিতে পারবে। এটাই হচ্ছে বটম লাইন।
এতক্ষণ তো আমরা একটা একটা করে প্রজেক্ট বেছে নেওয়ার কথা বলছিলাম, কিন্তু একটা বড় প্রতিষ্ঠানের তো একসাথে অনেকগুলো প্রজেক্ট চলে, তাই না? তো এই সবগুলো প্রজেক্টকে একসাথে ম্যানেজ করাটাকেই বলা হয় প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট। আর এই পোর্টফোলিও ম্যানেজ করাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। অনেক সময় দেখা যায় পুরনো চিন্তাভাবনার মানুষ নতুন আইডিয়াকে পাত্তা দেয় না। আবার কিছু প্রজেক্ট হয়তো শুরু হয়েছিল অনেক আশা নিয়ে, কিন্তু এখন আর কোম্পানির লক্ষ্যের সাথে মিলছে না। আবার সম্পদের অভাবটা একটা কমন সমস্যা। এই সবগুলো চ্যালেঞ্জ সামলাতে হয়। তো এই চ্যালেঞ্জগুলো মোকাবিলার উপায় কি? সফল পোর্টফোলিও ম্যানেজমেন্টের প্রথম চাবিকাঠি হল ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। টিমকে স্বাধীনতা দিতে হবে। অতিরিক্ত নিয়মকানুন আর আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দিলে তারা কিন্তু নিজেদের সেরাটা দিতে পারবে। দ্বিতীয় চাবিকাঠিটা হল চারপাশের পরিবেশ সম্পর্কে সজাগ থাকা। মানে মার্কেট কোন দিকে যাচ্ছে, টেকনোলজি কিভাবে বদলাচ্ছে, এগুলো খেয়াল রাখা। আর ভবিষ্যতের জন্য তৈরি থাকতে ছোট ছোট কম খরচের কিছু পাইলট প্রজেক্ট বা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখাটা খুব বুদ্ধিমানের কাজ। এতে নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলে যায়। আর ৩ নম্বর এবং শেষ চাবিকাঠিটা হল টাইমিং, মানে সঠিক সময়ে সঠিক কাজটা করা। একটা প্রজেক্ট কখন শুরু করতে হবে, কখন শেষ করতে হবে, আর কখন একটা থেকে আরেকটায় যেতে হবে, এই স্ট্র্যাটেজিক সিদ্ধান্তগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাইট টাইমে রাইট মুভ, এটাই হলো সাফল্যের আসল রহস্য। তাহলে আলোচনার শেষে এসে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, কোনো প্রতিষ্ঠান কি সত্যিই কৌশল খাটিয়ে ভেবেচিন্তে প্রজেক্ট বাছাই করছে, নাকি ব্যাপারটা কিছুটা ভাগ্যের ওপরে ছেড়ে দিচ্ছে? এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সেই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ।